আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ধ্বংসস্তূপের মধ্যেই শুরু গাজার বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ইউক্রেন যুদ্ধের লক্ষ্যে অপরিবর্তিত পুতিন। ৭ অক্টোবর তদন্তের ঘোষণা, ইসরায়েল জুড়ে অসন্তোষ। ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ২ বছর পর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফিরে এসেছেন। ইসরায়েলের অব্যাহত হামলায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, তবে তা সত্ত্বেও শিক্ষার্থীদের মনোবল শক্ত রয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুনরায় পাঠদান শুরু হয়েছে। ইসরায়েলের গোলাবর্ষণে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলেও ক্লাস চলছে এবং সেখানে আশ্রয় নিয়েছে প্রায় ৫০০ পরিবার, যারা ইসরায়েলের হামলায় গৃহহীন হয়েছে। গাজার এই অবস্থা শিক্ষা ও গৃহহীনতার এক কঠিন মিশ্রণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আশ্রয় নেওয়া আত্মা সিয়াম নামক এক ব্যক্তি জানান, তারা জাবালিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছেন, কারণ যাওয়ার আর কোনো জায়গা ছিল না। তবে তিনি বলেন, এটি একটি শিক্ষার স্থান হওয়া উচিত, আশ্রয়কেন্দ্র নয়। বিশ্ববিদ্যালয় পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইউনেস্কোর হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজার অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থী ইউমনা আল বাবা বলেন, তিনি একটি সম্পূর্ণ সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখতেন, তবে বর্তমান পরিস্থিতি তার কল্পনার মতো নয়। তবুও তিনি আশাবাদী, কারণ তারা শূন্য থেকে নতুন করে শুরু করছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজার শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলের এই হামলাকে স্কলাস্টিসাইড বা শিক্ষা ব্যবস্থার ধ্বংস হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে প্রায় ২ বছর ধরে ৭,৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। নতুন পরিসংখ্যানে জানা যায়, গাজায় ৪৯৪টি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৩৭টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১২,৮০০ শিক্ষার্থী এবং ৭৬০ জন শিক্ষক নিহত হয়েছেন এবং ১৫০ জন শিক্ষাবিদও প্রাণ হারিয়েছেন। গাজার শেষ কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ইসরা বিশ্ববিদ্যালয়ও ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি বাহিনী গুঁড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় তার সীমিত সম্পদ দিয়েই পাঠদান চালিয়ে যাচ্ছে, যদিও বিদ্যুৎ সংকট, সরঞ্জামের অভাব এবং অযোগ্য শিক্ষার পরিবেশ রয়েছে। মাত্র ৪টি শ্রেণীকক্ষ চালু থাকলেও শিক্ষার্থীরা অস্থায়ী ব্যবস্থা নিয়েই তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ইউএস গোয়েন্দাদের সঙ্গে পরিচিত ৬টি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এমনকি বিভিন্ন আলোচকরা যুদ্ধ শেষ করার প্রক্রিয়ায় থাকলেও পুতিন তার মূল লক্ষ্য পরিবর্তন করেননি। গোয়েন্দা প্রতিবেদনের এই চিত্র আলাদাভাবে প্রকাশ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেন শান্তি আলোচকদের দাবি, যারা বলেছিলেন পুতিন যুদ্ধ শেষ করতে চায়, তা এই গোয়েন্দা তথ্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে, যেখানে তিনি ইউরোপের জন্য কোনো হুমকি নয় বলে দাবি করেছিলেন। যুদ্ধের শুরু থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে এই তথ্য তুলে ধরছে যে পুতিন সব ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ব্লক দেশের, এমনকি ন্যাটোর সদস্যদেরও কিছু অঞ্চল দখল করতে চায়। হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন, গোয়েন্দা তথ্য সবসময় বলেছে পুতিন আরও চাইছে। ইউরোপীয়রা এতে নিশ্চিত। পোল্যান্ড নিশ্চিত। বাল্টিক দেশগুলো প্রথম লক্ষ্য মনে করছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে লুহান্স্ক ও দোনেস্ক প্রদেশের বেশিরভাগ অংশ, যা দোনবাসের শিল্পকেন্দ্র, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের কিছু অংশ এবং ক্রিমিয়ার ব্ল্যাক সি উপদ্বীপ। পুতিন ক্রিমিয়া এবং ৪টি প্রদেশই রাশিয়ার দাবি করছে।
ট্রাম্প প্রেসিডেন্ট জেলেন্সকিকে চাপ দিচ্ছেন যে দোনেস্কের ছোট অংশ থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করুক, তবে জেলেন্সকি ও অধিকাংশ ইউক্রেনীয়রা এটি প্রত্যাখ্যান করেছেন। সাদা বাড়ির এক কর্মকর্তা বলেছে, প্রেসিডেন্টের দল যুদ্ধ শেষ করতে ব্যাপক অগ্রগতি করেছে এবং ট্রাম্প বলেছেন শান্তি চুক্তি অতীতের চেয়ে কাছাকাছি। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড এক্সে এক পোস্টে বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনের রাশিয়ার সামরিক কার্যকারিতা দেখায় যে তারা বর্তমানে সমস্ত ইউক্রেন দখল করার, এমনকি ইউরোপে যাওয়ার ক্ষমতা রাখে না। ট্রাম্পের পুত্রবধূ জেরার্ড কুশনার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ সম্প্রতি ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ২০ পয়েন্টের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার অগ্রগতি করেছেন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় আলোচকরা বার্লিনে সোমবার আলোচনা করে ইউক্রেনের ভবিষ্যৎ রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপক সমঝোতায় পৌঁছেছেন। কিছু সূত্র বলেছে, এই নিশ্চয়তা জেলেন্সকির রাশিয়াকে অঞ্চল হস্তান্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে অন্য কূটনীতিকরা বলেছেন, জেলেন্সকি ইতোমধ্যেই কোনো এলাকা হস্তান্তর করতে অস্বীকার করেছেন। নিরাপত্তা প্যাকেজে ইউরোপীয় সেনাবাহিনী আংশিকভাবে ইউক্রেন ও প্রতিবেশী দেশে মোতায়েন করা হবে। সূত্ররা বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী সর্বাধিক ৮ লাখে সীমাবদ্ধ থাকবে, তবে রাশিয়া কম সীমার দাবি করছে, যা মার্কিন কর্মকর্তারা বিবেচনা করছেন। সুবিশাল মার্কিন সমর্থনসহ গোয়েন্দা তথ্য প্রদানের পরিকল্পনা করা হয়েছে এবং এটি সেনেটে অনুমোদিত হবে। এছাড়াও পরিকল্পনায় ইউক্রেনের আকাশে মার্কিন সমর্থিত বিমান বাহিনীর রোল থাকবে। জেলেন্সকি বৃহস্পতিবার সতর্ক মন্তব্য করেছেন, এটি কি করবে তার ব্যাখ্যা এখনও পায়নি। রাশিয়ার আঞ্চলিক দাবি অব্যাহত। শুক্রবার পুতিন কোনো ছাড় দেয়নি, যদিও তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার শর্তগুলি পূরণ হতে হবে কারণ তার বাহিনী এই বছর ৬,০০০ বর্গ কিলোমিটার অগ্রসর হয়েছে। কিছু মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, পুতিন তার প্রাথমিক লক্ষ্য কমাতে রাজি নাও হতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমি জানি না পুতিন চুক্তি করতে চায় নাকি পুরো দেশ দখল করতে চায়। তারা যুদ্ধ শুরুতে যা অর্জন করতে চেয়েছিল তা তারা এখনও অর্জন করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতা তদন্তের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি করেছে। হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উচ্চস্বরে উঠেছে। সেনা কর্মকর্তা, নিহত বা বন্দী হওয়া ব্যক্তিদের পরিবার এবং সাধারণ জনগণও সরকারের দায়মুক্তি নিশ্চিত করতে একটি কার্যকর তদন্তের পক্ষে। তবে এ পর্যন্ত নেতানিয়াহু যে কোনো সরকারি ব্যর্থতার উপর আনুষ্ঠানিক তদন্ত এড়াতে সচেষ্ট ছিলেন। তিনি বলেছিলেন, গাজার ওপর পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ পরিচালনার জন্য সময় অতীব জরুরি। এ যুদ্ধে অক্টোবর ২০২৩ থেকে ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু রাজনৈতিকভাবে মনোনীত একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেবেন, যেখানে তিনি নিজেই নেতৃত্ব দেবেন। পার্লামেন্ট স্পিকার অ্যামির ওহানা, যিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী, কমিটির সদস্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পরিকল্পনা অনুযায়ী ৬ সদস্যের কমিটি গঠিত হবে এবং এর মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচিত হবেন। সরকার বলেছে, প্রথমে ৬ জন সদস্যের সকল নিয়োগে পার্টি অতিক্রম সমর্থন নেওয়া হবে। তবে বিরোধীরা যদি বয়কট করেন, তাহলে ওহানা তাদের প্রতিনিধি মনোনয়ন করার ক্ষমতা রাখবেন। তদন্তের স্কোপ নির্ধারণের জন্য মন্ত্রীপর্যায়ের টিম সোমবার পশ্চিম জেরুজালেমে বৈঠক করবে। ঠিক সেই দিন নেতানিয়াহু তেল আবিবের দীর্ঘমেয়াদী দুর্নীতি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হবেন। কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেগজিয়ে কুলেবা। খবর রয়টার্সের।
পোস্টে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়েছেন এবং আরও 15 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট 3টি বন্দর আছে। এই 3 বন্দর দিয়েই ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। 2022 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার এই 3 বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিজদেন্নি। সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদ বন্দর রেনি এবং মোলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।